নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম ঠিক শোনা যাচ্ছে। শুভ নববর্ষ 2022 সকলের জন্য মায়ের কাছে, ভগবানের কাছে আগামী বছরটি, যে বছরটিতে আমরা পা দিয়েছি, সে বছরটিতে যেন আমরা আমাদের জীবনের লক্ষ্য, অগ্রগতি, আমাদের উদ্দেশ্য সম্বন্ধে আমরা যেন নিরবচ্ছিন্নভাবে তাতে লেগে থাকতে পারি এবং যে বছরটি গেল অনেক বিপর্যয়ের মধ্য দিয়ে, আমরা যেন এই বছরটিতে আমরা সেই সমস্ত কিছুকে কাটিয়ে উঠতে পারি, এই প্রার্থনা দিয়ে আমরা আজকে শুরু করি। আপনারা দেখেছেন যে আজকের বিষয়টি যে শব্দচয়ন, সেটার সাথে আমরা প্রত্যেকেই পরিচিত। অগ্রগতি, স্থিতাবস্থা ও অবনতি, সামগ্রিকতার কোষ্ঠীপাথরে এক আত্মসমীক্ষা। তো অগ্রগতি কথাটার সাথেও আমরা সবাই কম বেশি সবাই পরিচিত। স্থিতাবস্থা বলতে আমরা কি বুঝি সেটাও আমাদের শব্দগত অর্থ জানা আছে। অবনতি বলতেও তার শব্দগত যে ব্যাখ্যা সেটাও আমাদের জানা। এত সব জানা থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের জায়গায় নেই সামগ্রিক অর্থে, এবং আমাদের জায়গায় না থাকার অর্থই হচ্ছে আজকে আমরা যে সংকট সম্প্রতি পেরিয়ে এলাম, এখনো সেই সংকটের মধ্যে আছি, অর্থাৎ যে মহামারী, যে প্যান্ডেমিক, এটাকে বাদ দিলেও আমাদের কিন্তু সংকটের কথায় যদি আমরা অভিনিবেশ করি তাহলে কিন্তু সংকট যেন আমাদের পায়ে পায়ে চলেছে, এবং সংকটবিহীন জীবন, দুর্যোগবিহীন জীবন আমরা কল্পনা করতে পারি, কল্পনা করতে ভালো লাগে, কিন্তু বাস্তবে সেটা হয়েছে কিনা মানুষের জীবনের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, সেটা কিন্তু প্রত্যেকের কাছেই জানা। প্রশ্ন হচ্ছে, তাই যদি হয় তাহলে জীবনের আশা ভরসা, জীবনের স্বপ্ন দেখা, এগুলো কি ব্যর্থ? একদমই নয়। সংকট আছে মানেই আমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা হচ্ছে বা বুঝতে বলা হচ্ছে যে আমরা ঠিক জায়গায় নেই। আমাদের পরিবার যদি পারিবারিক কোনো সংকট থাকে, আমাদের যে সামাজিক সম্পর্ক, মানবিক সম্পর্ক, সেইখানে যদি কোনো সংকট থাকে, আমাদের যদি দেহের কোনো সংকট থাকে, আমাদের আবেগ অনুভূতি জনিত কোনো রকম যদি কোনো ভুল ত্রুটি বা সংকট থাকে, বুঝতে হবে আমি ঠিক জায়গায় নেই। কিন্তু আমরা সাধারণত যেটা করি, এই মুখ্য ভূমিকায় আমাকে বাদ দিয়ে আমি বাইরের দিকে তাকাই। আমরা যে কোনো অসুবিধায় পড়লে, যে কোনো রকম প্রতিকূলতার মধ্যে পড়লে আমরা বাইরের দিকে তাকাই, আমরা নিজের দিকে তাকাই না। এইটা একটা বড় মুখ্য ভাবনাগত ত্রুটি এবং দৃষ্টিভঙ্গিগত ত্রুটি। তার কারণ আমরা শাস্ত্রে সেই কথাটা এই মুহূর্তে আমরা মনে করতে পারি, যা আছে এই ভাণ্ডে তা আছে এই ব্রহ্মাণ্ডে, যা নাই এই ভাণ্ডে তাহা নাই এই ব্রহ্মাণ্ডে। এখানে আপনারা প্রায় সকলেই জানেন, এখানে ভাণ্ড কথাটি হচ্ছে, এখানে আমি নামক যে ব্যক্তি আধার, তাকে ইঙ্গিত করা হচ্ছে। অর্থাৎ আমার মধ্যে যা আছে
তাই আছে এই সমগ্র ব্রহ্মাণ্ডের মধ্যে। আমার মধ্যে যা নেই তা থাকার কথা না, তার কারণ সমগ্র ব্রহ্মাণ্ডেরই একটা প্রতিরূপ ক্ষুদ্র সংস্করণ আমি, বা আমারই একটা প্রজেকশন আমরা আজকে যে দেখছি সেটাই একটা স্থূলগত রূপ। অর্থাৎ আমার মধ্যে যা কিছু উৎকর্ষতা আছে সে উৎকর্ষতা এই বহির্বিশ্বের মধ্যেও সেগুলো আমাদের চোখে পড়বে, আমার মধ্যে যা কিছু ত্রুটি আছে সেগুলোও পড়বে। এখন আমরা বলছি অগ্রগতি, স্থিতাবস্থা, অবনতি, এই তিনটে শব্দ আমাদের জীবনে কিভাবে আমরা তাকে পরখ করব, এর মধ্যেই রয়েছে কিন্তু সমগ্র মুশকিল আসান। এবং এই তিনটে শব্দই যদি আমাদের ইন্ট্রোস্পেকশন হয়, প্রতিদিনের প্রতি মুহূর্তের একটা আত্মসমীক্ষা হয়, সেই আত্মসমীক্ষা থেকেই কিন্তু আমাদের সাধনা, আমাদের অনুশীলন, আমাদের এগিয়ে চলা। অগ্রগতি কথাটা মানে আমরা সবাই জানি, এটা নিয়ে খুব এমন কিছু শব্দ নয় যেটাকে বোঝা যায় না। অগ্রগতি মানে প্রোগ্রেস। এবং এই যে প্ল্যানেটটা এবং এই যে আমাদের জীবন, এইটা একমাত্র প্ল্যানেট, এবং এই জীবন আমাদের সকলের জীবন একমাত্র সেই জীবন যার মধ্যে একটা প্রোগ্রেস আছে, একটা পারপেচুয়াল প্রোগ্রেস, একটা নিরন্তর প্রগতি আছে, একটা অগ্রগতি আছে। কিন্তু ঘটনা হচ্ছে এটা আছে তত্ত্বগতভাবে সত্যি এবং কার্যত, কিন্তু ব্যক্তি জীবনের দিকে তাকালে বা সামগ্রিক জীবনের দিকে তাকালে এটা এত মনে হয় এত ইনসিগনিফিকেন্ট যে খুব পরিলক্ষিত হয় না। যদি অগ্রগতিটা ভীষণভাবে পরিলক্ষিত হতো তাহলে আমরা যে সমস্ত সমস্যার সামনে প্রতিদিন ভোরবেলা থেকে উঠে রাত্রিতে শুতে যাওয়ার আগে পর্যন্ত ব্যক্তিগতভাবে তার সামনে সম্মুখীন হই, অথবা ব্যক্তিগতভাবে সম্মুখীন না হলেও আমরা যখন কাগজ বা সংবাদপত্র খুলি তখন দেখি যে কি সাংঘাতিক সমস্ত ক্ষেত্রে একটা সংকট। তার মানে প্রগতিটা এত আশা করার তুলনায়, আমরা যেরকম আশা করি তার তুলনায় এত ধীর লয়ে চলে, এত ইনসিগনিফিকেন্ট, সেটা আমাদের সামগ্রিক সমাজের ক্ষেত্রে তার যে সুপ্রভাব সেটা পড়ে না। এবং পড়ে না বলেই সংবাদপত্র জুড়ে, ইলেকট্রনিক মিডিয়া জুড়ে, সোশ্যাল মিডিয়া জুড়ে, পরিবার জুড়ে এই জিনিসগুলো প্রতিদিন আমরা কম বেশি ফেস করছি। তো এখন একটাই মানে শুরু মানে করতে হবে যেখান থেকে কাজটা শুরু হবে, যে আমাকে নিয়ে নিজে প্রশ্ন যে আমার অগ্রগতি হচ্ছে না আমি স্থিতাবস্থায় আছি, না আমার প্র্যাকটিক্যালি অবনতির দিকে আমি। এই তিনটে শব্দকে যদি ঠিক ঠিক বুঝতে পারি এবং প্রতিনিয়ত চেস করতে পারি তিনটে শব্দের পিছনে, হ্যাঁ, তাহলে কিন্তু আমি যদি আন্তরিক হই, এখানে যদি কথাটা আছে, যদি সিনসিয়ার হই, এখানে সিনসিয়ারিটি মানে হচ্ছে নিজের মুখোমুখি হওয়া, নিজেকে নিজের মুখোমুখি করা। আমরা কিন্তু বেশিরভাগ মানুষ এখানে কিন্তু জড়বাদী আর আস্তিক্যবাদীরা সব একাকার, এখানে কোনো ভেদ নেই, এখানে একেবারে সব একাকার। আমরা কিন্তু একদম নিজের মুখোমুখি হতে রাজি নয়, এবং নিজের মুখোমুখি হতে যে চায়, যে আন্তরিক,
তার ক্ষেত্রে কিন্তু অগ্রগতি আছে। এবং কোট আনকোট তিনি নাস্তিক হন বা তিনি আস্তিক হন তাতে কিছু যায় আসে না, কেন নাস্তিকতা আস্তিকতা এই শব্দ দুটো নিয়ে ভীষণ লড়াই হয়, অহেতুক অযৌক্তিক লড়াই। একদল বলেন আমরা আস্তিক্যবাদী, আমরা নিরীশ্বরবাদী নই, আর একদল বলেন আমরা নাস্তিক, আমরা ঈশ্বর বিশ্বাস করি না, ভগবান বলে কোনো বস্তু আমরা দেখিনি, তাকে প্রমাণ পাওয়া যায় না। বিরোধ নেই। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি বলবো যে নিরীশ্বরবাদীদের এই যদি বক্তব্য হয়, ঈশ্বর অবিশ্বাসীদের, আমার সাথে তাদের কোনো বিরোধ নেই, আমি যদি ঠিক বুঝে থাকি তাদের, আর আমি যদি ভগবানকেও ঠিক বুঝে থাকি। ভগবান মানে আমরা এর আগে দুটো তিনটে আলোচনা অন্য অনলাইনে আলোচনায় করেছি, প্রায় ভগবানের উপর দুটো স্লটে আলোচনা হয়েছে, আপনারা যারা দেখেননি জানেন না দেখে নেবেন, ইউটিউবে আছে। আসলে একটা গ্রেট ইন্টেলিজেন্স প্রতি মুহূর্তে কাজ করে চলেছে, এবং সেই ইন্টেলিজেন্সের কোনো ট্যাঞ্জিবল কোনো এক্সপিরিয়েন্স তাকে থিওরিটিক্যালি ব্যাখ্যা করা যায় না, তাকে অন্যকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়া যায় না। অথচ এমন একটা ইন্টেলিজেন্স যে প্রতি মুহূর্তে কাজ করে চলেছে, এবং এই কাজ করার ফলেই বিপুল সৃষ্টির মধ্যে আমরা বেঁচে পড়তে আছি। এবং এই যে সৃষ্টি, এতগুলো সৃষ্টির এই যে মানে ভেরিয়াস ফর্মস, সেইটা আছে বলেই আমাদের বাঁচার রসদগুলো আছে। এর একটা যদি সরে যায় আমাদের অস্তিত্ব কিন্তু, পুরো মানব জাতির অস্তিত্ব 5 থেকে 7 বছর লাগবে এক্সটিংক্ট হয়ে যেতে, মানে নিশ্চিহ্ন হয়ে যেতে। একটা যদি ইকোসিস্টেমের উপাদান সরে যায়, অর্থাৎ আমরা এতটা ডিপেন্ডেন্ট, এতটা নির্ভরশীল, এবং এতটাই আমাদেরকে সেইভাবে গড়ে তোলা হয়েছে, আমাদের থাকার মানে মানে আমাদের বেঁচে পড়তে থাকা, আমাদের এগিয়ে চলার জন্য এটা অপরিহার্য এই পুরো সিস্টেমটা। অথচ আমরা এইটার সম্বন্ধে গায়ে গতরে রক্ত মাংসে অনুভবে এক্সপিরিয়েন্সে আমরা কিন্তু এর শরিক থাকি না। আলোচনায় থাকি, কখনো কখনো চিন্তায় চেতনায় থাকি, বক্তব্যে থাকি, প্রতিদিনের এক্সপিরিয়েন্সের মধ্যে কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের মধ্যেই এর ফাঁক ফোকর আমরা দেখি। ফলে আমরা কিন্তু একটা গোটা একটা সামগ্রিক চিন্তাশীল যে জীব বলতে যা বোঝায়, সামগ্রিকতার অর্থে আমরা কিন্তু তা নই। আমরা কিন্তু কার্যত আমরা উই সাফার ফ্রম ডেভিয়েশন, আমরা কিন্তু বিচ্যুতি এবং বিচ্ছেদের রোগে ভুগি। এটা এটা আমরা বলতে পারি আমাদের মধ্যে কিন্তু অ্যালিয়েনেশন কাজ করে। আমরা কিন্তু কার্যত আমরা যদি নিজেদেরকে সেই সত্যের আয়নায় আমরা যদি নিজেদেরকে পরখ করি, নিজেদের যদি দেখি, তাহলে কিন্তু আমরা কিন্তু বেশিরভাগ সময় সেন্স অফ অ্যালিয়েনেশনে ভুগি। সেন্স অফ অ্যালিয়েনেশন মানে আমরা যখন বলছি সেটা একটা, কিন্তু বাস্তবে আমার কিন্তু এই সমগ্রতার সাথে যে ইন হারমোনি, ইন এক্সিস্টেন্স, সেটা থাকে না। মূলত আমরা ইন্ডিভিজুয়ালিস্টিক, ব্যক্তি স্বতন্ত্রতাবাদী, ব্যক্তি কেন্দ্রিক। কিন্তু মুশকিল হচ্ছে যদি আমাদের এতটুকু সিনসিয়ার চেতনা থাকে, ইন্ট্রোস্পেকশন থাকে, সংবেদনশীলতা থাকে, এবং সত্যি সত্যি যদি আমরা চিন্তাশীল হই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি, বোঝা উচিত যে আমরা বেঁচে আছি পুরো সিস্টেমটার জন্য। পুরো সিস্টেমটা যদি ইন হারমোনি না থাকে এবং
তার এক্সিস্টেন্সের জন্য তার যা যা উপকরণ আমাদের চারপাশে দিয়ে তারপরে আমাদের পাঠানো হয়েছে। আমাদের আগে পাঠানো হয়নি, আগে আমরা আসিনি, আগে আমরা আসতে পারতাম না। লক্ষ লক্ষ কোটি কোটি বছরের এভলিউশনের ফলে সমস্ত কিছু যখন সেট আপ হয়ে গেছে, একটা স্টেজে যখন আমরা নাটক মঞ্চস্থ করি, তার আগে পুরো স্টেজ, তার উইং, তার ব্যাকগ্রাউন্ড, তার লাইটিং, তার মিউজিক, তার হ্যান্ডসেট, তার তার ড্রেসম্যান, এভরিথিং যখন কমপ্লিট হয় তখন কিন্তু স্টেজে কুশীলবরা আসেন। তো এই বিরাট সৃষ্টির নাট্যমঞ্চে আমরা কুশীলব আমাদেরকে পাঠানো হয়েছে সব শেষে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। তার কারণ আমাদেরকে আসতে হলে, আমাদের এই জীবনে অভিনয় করতে হলে, যে রোল নিয়ে পাঠানো করতে হলে, আমাদের এই সিস্টেমগুলো যদি একটা যদি কম পড়ে তাহলে কিন্তু পুরো নাটকটা ঠিক হয় না। এবং সুতরাং এই জীবন নাট্যের মধ্যে এই পুরো জিনিসটাকে, ইকোসিস্টেমটাকে এনে তাকে ঠিকঠাক করে, তার মধ্যে যেগুলো ইমব্যালেন্স তাকে আবার সেগুলোকে হয় ড্রট বা ভূমিকম্প বা বন্যার মধ্য দিয়ে তাকে ব্যালেন্স করা হচ্ছে। যেখানেই সারপ্লাস হচ্ছে, পুরো সিস্টেমের যেখানে সারপ্লাস হচ্ছে, সেটাকে থ্রু ডেথ, থ্রু ডিস্ট্রাকশনের মধ্য দিয়ে তাকে আবার ব্যালেন্স করা হয়। সেটা হচ্ছে নেচারের নিজের কাজ, নেচার নিজস্ব প্রক্রিয়া করে। কিন্তু আজকে যে সমস্ত ক্ষেত্রে যে মানে অবিশ্বাস্য রকমের সমস্ত ধারণার বাইরে যে বিপর্যয়গুলো হচ্ছে ইকোসিস্টেমের, সেটা হচ্ছে ম্যান মেড। অর্থাৎ আমরা আমাদের সেলফ এক্সিস্টেন্সের জন্য, মানে আমাদের যেটাকে বলে সুপারফিশিয়াল ইগো, সেইটার রসদ যোগানোর জন্য আমরা এই পুরো ইকোসিস্টেমটাকে আমাদের ইন্টেলেক্ট দিয়ে, আমাদের বুদ্ধিমত্তা দিয়ে তাকে কিন্তু আমরা আমাদের মতো এক্সপ্লয়েট করছি, তাকে আমরা আমাদের মতো ধ্বংস করছি, এবং ফলে সমস্ত জায়গায় একটা ইমব্যালেন্স। আমরা বুঝতে পারি না যে একটা এমন একটা ইন্টেলিজেন্স কি সাংঘাতিক, সেইটার সম্বন্ধে শুধু যদি আমাদের প্রতি মুহূর্তে একটা বোধ থাকে, শুধু একটা বোধ, সাধনা কিন্তু ওখান থেকে শুরু হবে, যে আমি একটা নিমিত্ত মাত্র টুলস, যন্ত্র একটা গ্রেটার ইন্টেলিজেন্সের, যে গ্রেটার ইন্টেলিজেন্সটা আনডিফাইনেবল। সেই ইন্টেলিজেন্সটা কিরকম? একটা গোলাপ গাছের চারা আমি আনলাম, সেই চারাটাকে পুঁতে দিয়ে তার মধ্যে গোবর, পচা সার, যা কিছু দুর্গন্ধময়, মাছের আঁশ, চায়ের পাতা পচে যাওয়া, সেগুলো দিচ্ছি। এমন এক ইন্টেলিজেন্স যে তাকে শোষণ করে তার থেকে নির্যাস নিয়ে ওই রকম গোলাপের সুগন্ধ সে তৈরি করছে। And that is the intelligence and that is the consciousness. আমি যে খাবারটা খাচ্ছি, আমার যে ফর্মটা, পার্টিকুলার একটা ফর্ম, আমাকে যেমন সবাই দেখে বা আমিও আয়নায় যেমন দেখি, সেইটাকে মানে বাঁচিয়ে রাখার জন্য সাথে সাথে তার গ্রোথ, যে সময়টা পর্যন্ত গ্রোথ চলে আমাদের সেল ডিভিশনের মধ্যে, অ্যাভারেজ এখন তো বলছে 70-75 বছর পর্যন্ত গ্রোথ চলে। রিসেন্টলি একটা সমীক্ষা হয়েছে, 80 বছর পর থেকে আমরা একজনকে বৃদ্ধ বলতে পারি। এবং লেটেস্ট গত সপ্তাহের রিভিউ, আন্তর্জাতিক সমীক্ষা, ভেবে দেখুন, 80 বছর পর থেকে একজনকে বৃদ্ধ শুরু হলো, তার বৃদ্ধ বয়স সেটা বলা হয়। তার আগে পর্যন্ত দে আর কোয়াইট ইয়ং। সমস্ত ডেফিনেশনটা কিরকম পাল্টে যাচ্ছে, কোথায় আমরা প্রোগ্রেস করছি। এটা হচ্ছে প্রোগ্রেসের বাইরের দিক, কিন্তু চেতনাগত দিক থেকে যদি দেখি, সেই চিত্রটা কিন্তু খুব সুখকর নয়। এবারে প্রশ্ন হচ্ছে, যে জায়গাটা ফিরে আসি, যে যা জিনিসই আমি খাচ্ছি সেটা আমার এই শরীরটাকে সে কিন্তু সাস্টেন করার জন্য, তাকে গ্রোথ দেওয়ার জন্য সেই ইন্টেলিজেন্সটা কাজ করছে। মজা হচ্ছে, একই খাদ্যবস্তু
যখন আমার পাশের আমার নিজের সন্তান হোক, স্ত্রী হোক, বোন হোক, সে খাচ্ছে, সেই খাদ্যবস্তুটাই কিন্তু আবার ওর ভিতরে যে ইন্টেলিজেন্স আছে, কনসাসনেস আছে, তাকে তার মতো করে গড়ছে, কিন্তু কন্টেন্ট এক। অর্থাৎ যে কন্টেন্টটা আমি আহরণ করে আমি হয়ে উঠছি, সেই একই কন্টেন্ট আর একজন আহরণ করে তার মতো হয়েছে। সেম কন্টেন্ট, সেম পরিমাণ, কিন্তু দুজনের ক্ষেত্রে দুরকম ইন্টেলিজেন্স কাজ করছে। এইটাই তো আমাদেরকে বিহ্বল করে দেওয়ার পক্ষে যথেষ্ট, যে আনডিফাইনেবল। তো তার মানে কি, একদম আমাদের অস্তিত্বের পিছনে এমন একটা জিনিস কাজ করছে এবং প্রতি মুহূর্তে সে এটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। আর আমরা প্রত্যেকেই এই অগ্রগতির এই যে পরিকল্পনা, এইখানে কিন্তু আমরা এসে পড়েছি। যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু, এখন প্রশ্ন হচ্ছে এই অগ্রগতি, এটাকে আবার সেলফ ইন্ট্রোস্পেকশন করার জন্য, অর্থাৎ আমার অগ্রগতিকে আমি কিভাবে বুঝবো। মজা হচ্ছে যে এত বিচিত্র খেলা আজকাল আধুনিক সমস্ত সেই ভিডিও গেম বেরিয়েছে, কি সমস্ত অসাধারণ। আমি ভাবি আমাদের জীবনটাও কি বিচিত্র খেলা। মানে আমার অগ্রগতি মানেটা কি? এই সব কিছু সেই ইন্টেলিজেন্স ঠিক করে দিয়েছে। আমার অগ্রগতি প্রথম হচ্ছে আমার এক্সিস্টেন্সটা কি। আমার এক্সিস্টেন্স হচ্ছে আমার মন নামক একটা সত্তা, সেটা এই সমগ্র আমির একটা অংশ। আমার প্রাণ নামক একটা সত্তা, সেটাই সমগ্র আমির একটা অংশ। আমার দেহ নামক একটা সত্তা, সেটাই সমগ্র আমির, আমার এই শরীর আমিটার একটা অংশ। আর তার ভিতরে একটা জিনিস রয়েছে, যেটা না থাকলে কোথায় আমার মন, কোথায় আমার প্রাণ, কোথায় আমার দেহ সত্তা। সেটা হচ্ছে যে আমাদের ভিতরে যে ইনার বিইং। এখানে ইনার বিইং বলতে প্রত্যেক মানুষের যে প্রাণ ভোমরা, তার যে সোল, এই সোলটা এই আমার মন, আমার প্রাণ, আমার দেহের এক্সিস্টেন্সের মূলে। মানে এই সোলটা না থাকলে এগুলো প্র্যাকটিক্যালি, এগুলো কতগুলো শব্দ, এগুলো কোনো ফাংশন নেই, কোনো অস্তিত্ব, ডেড ম্যাটার। এবার প্রশ্ন হচ্ছে যে মনটাকে দেওয়া হয়েছে কেন? কি অদ্ভুত। মানে এখন আমরা এত সহজে এগুলো ক্যারি করি, এত সহজে এগুলো আমাদের জন্মসূত্রে আমরা বহন করি, এটা নিয়ে কোনো প্রশ্ন হয় না, এটা নিয়ে কোনো আত্মসমীক্ষা হয় না, এটা নিয়ে কোনো জিজ্ঞাসা হয় না। যে মনটাকে দেওয়া হয়েছে সবকিছুকে জাস্ট বিচার করে, বিশ্লেষণ করে ভালো মন্দটা বোঝা, এটা আমাদের দেওয়া হয়েছে। এটা আমাদের আগের প্রজাতিকে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়েছে? কোনো এক্সপ্লানেশন নেই, এর কোনো লজিক্যাল এক্সপ্লানেশন নেই। বলছি দেওয়া হয়েছে, এটা একটা অদ্ভুত, মানে তুমি নিজেকে নিজে পরখ করবে, সেই পোটেনশিয়ালিটিটা হচ্ছে তোমার মন। সেই মনটা পশু পায়নি। সেই মনটার মধ্যে পাওয়ার অফ জাজমেন্ট আছে, পাওয়ার অফ ডিসক্রিমিনেশন আছে, পাওয়ার অফ সেন্স অফ গুড অ্যান্ড সেন্স অফ ব্যাড আছে, সেন্স অফ হারমোনি আছে, সেন্স অফ ইউনিটি আছে, সেন্স অফ লাভ আছে, যেটা এই মন নামক সত্তাটি প্রতি মুহূর্তে সে এগুলোকে বুঝতে পারে। এবং বুঝতে পারে যেখানেই সে এইটাকে দেখবে অসঙ্গতি, সে সেটাকে কারেক্ট করবে। তার কারেক্ট করার মেজারটা তার আছে। একই সাথে পরখ করার মেজারও আছে, কারেক্ট করার মেজারও আছে, দুটো জিনিসই রয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে যে নর্মালি সেটা আমাদের জীবনে ভীষণভাবে ব্যাহত হয়, কারণ আমরা করি না সেটা। আমরা করি না কেন? আমরা এই সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু নিজেদের মনে করি। মানে নিজেকে আমি মনে করি পিভটাল পয়েন্ট। ফলে আমি এই যে নিজেকে এইভাবে জাস্ট দেখবো, বিচার করব, ডিসক্রিমিনেট করব, পরখ করব, করতে গেলে তো আমার একটা সামগ্রিক ওভারভিউ থাকতে হবে।
যে আমি কি করে বুঝবো, কি দৃষ্টি দিয়ে দেখবো যে আমি ঠিক করছি কি ভুল করছি, আমি আলোর দিকে চলেছি না অন্ধকারের দিকে চলেছি। তাহলে আমার কাছে একটা স্ট্যান্ডার্ড আউটলুক বা কনসাসনেস থাকতে হবে, এবং সেটা আমাকে ছাড়িয়ে একটা সমগ্রতার দৃষ্টি পেতে হবে, সমগ্রতার চেতনা। ইট ইজ নট রিলিজিয়াস, ইট ইজ নট নন রিলিজিয়াস অলসো, ইট ইজ এ হলিস্টিক, একটা কসমিক ইউনিভার্সাল কনসাসনেস, যেটা যদি আমি পারসিভ করি, সেই জন্য সেইটা যদি ধরতে হয় তাহলে নিজেকে একদম ব্যক্তি নিরপেক্ষ হতে হবে। অগ্রগতির প্রথম কথা হচ্ছে নিজেকে ব্যক্তি নিরপেক্ষ করে তোলা। তার কারণ আমি যখনই আমাকে প্রাধান্য দিচ্ছি, তখন কিন্তু আমি গোটা এক্সিস্টেন্সের, যে আমি একটা জাস্ট মাত্র একটা স্পেক, একটা ধূলিকণা, অন্য সবকিছুর সাথে আমি আছি, কিন্তু আমি যদি নিজেকে বিচ্ছিন্ন করে নেই তাহলে কিন্তু সেখানে কিন্তু ইমব্যালেন্স, যে ইমব্যালেন্সটা আজকে সর্বত্র, আমার এই জাজমেন্ট থেকে, আমার এই চিন্তা থেকে, আমার এই কর্ম থেকে, আমার এই ফিলিং থেকে, কেন তখন আমি সেন্স অফ সেপারেশনে ভুগছি, সেন্স অফ অ্যালিয়েনেশনে ভুগছি। এমনকি ধর্মের নামে আমি যদি মনে করি আমি একটা ধর্ম বিশ্বাস করি, একটা ইষ্টকে বিশ্বাস করি, তখন সেটা আমার কাছে একটা নেম হয়ে যায়, তখন সেটা আমার কাছে একটা জাস্ট একটা মানে প্রাণহীন শাস্ত্র হয়ে যায়। সেইটাকে আমি অন্ধের যষ্টির মতো অবলম্বন করি, গোটা বিশ্ব ব্যবস্থা, গোটা সামগ্রিকতার সাথে তাকে দেখি না, আমি তাকে সেখান থেকে ডিসোসিয়েট করি। সেই জন্য কিন্তু রিলিজিয়নও কিন্তু আমাদের কিন্তু মানে মুক্তি দিতে পারে না। মানে মানে আমরা যেভাবে রিলিজিয়নকে দেখি, আমাদের ম্যাটেরিয়ালিস্টিক আউটলুকও যেমন আমাদের মুক্তি দিতে পারে না, আমাদের যে সেন্স অফ রিলিজিয়ান, কারণ আমরা সেন্স অফ রিলিজিয়ানটাই খুব ন্যারো ভাবে তাকে একটা ফ্রেমের মধ্যে আবদ্ধ করে ফেলেছি। আমার বিশ্বাস, ইহা বলিয়াছেন শ্রী অরবিন্দ, শ্রীরামকৃষ্ণ উহা বলিয়াছেন, এই যে ডিফাইন করে একটা ফ্রেমের মধ্যে যখনই এনেছি, তখনই শাস্ত্র তৈরি হয়েছে, তখনই এটা রিলিজিয়ানিজম তৈরি হয়েছে। কিন্তু এর জন্য কিন্তু কোনো রিলিজিয়ানের উপর নির্ভরশীল না হলেও চলবে। মানে রিলিজিয়ান কথাটা এসছে আমাদের ক্ষেত্রে, আমরা রিলিজিয়ানকে আমরা কখনো রিলিজিয়ান বলি না, এটা একটা পাশ্চাত্যের টার্মস। আমরা বলি ধর্ম, স্বধর্ম, যা আমাদের ধারণ করে আছে, যার সবকিছুর মূলে আমার অস্তিত্ব, তার সাথে সঙ্গতিপূর্ণ একটা অস্তিত্ব নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা, ইন টিউন উইথ এভরিথিং, সেটাই হচ্ছে আমাদের ধর্ম। এবং সেটাকে মানে বোঝার জন্য, সেটাকে রপ্ত করার জন্য কিছু কিছু প্রযুক্তি বা অনুশীলন আছে, এবং এই অনুশীলনটি কোনো একটা অনুশীলনই এই শেষ কথা বলেও এটা আমাদের নেই। there are many ways to find the truth, to find oneself in harmony with everything। সেটার জন্য প্রত্যেকের নিজস্ব একটা স্বাধীন, স্বতন্ত্র, বৈচিত্র্যময় পথ আছে। সেটা আমাদের এই সনাতন যে ধর্ম, আমাদের যে শিক্ষা, তার মধ্যে এটা আছে, এত বৈচিত্র্যময়। সেইটাতে যদি আমরা অনেক বেশি কনসেন্ট্রেট করি, তাহলে দেখব যে আমার অস্তিত্ব নিরবচ্ছিন্নভাবে এই সমগ্রতার সাথে কোথায় জুড়ে আছে, কোথায় বিচ্ছিন্ন হয়ে আছে, এবং কোথায় আমি তাকে ব্যাডলি এফেক্ট করছি, কোথায় গুডলি এফেক্ট করছি, অর্থাৎ আমার দ্বারা কোথায় সেটা মানে সক্রিয়ভাবে ইতিবাচকভাবে সেটা ইনহারমোনি থাকছে, আমি তাকে সাস্টেন করছি, তার যে গ্রোথ, তার যে এক্সিস্টেন্স, তাকে আমি সহযোগিতা করছি, কোথায় তার সাথে অসহযোগিতা করছি। এই চেতনাটা যত আসবে, এবং এটা আসবে কি করে, আসবে হচ্ছে একটা আত্মমগ্নতা দিয়ে, এবং এই আত্মমগ্নতাটা কিন্তু একটা কনস্ট্যান্ট এফোর্ট, এবং এইটা সেলফ ইন্ট্রোস্পেকশন আমরা বোঝার সুবিধার জন্য বলতে পারি।
এবং এটা করতে গেলে নিজেকে একদম নির্মোহ করতে হবে এবং নিরাসক্ত করতে হবে। আমি বলছি আমার অগ্রগতি আছে, বেশ ভালো কথা, আমার অগ্রগতি অনেকে দেখতে পাচ্ছে, আমি আগের থেকে অনেক বেশি ভালো বলতে পারি, আগের থেকে অনেক বেশি পড়তে পারি, আগের থেকে অনেক কম কথা বলি। দিস আর মানে মানে এক্সটার্নাল মানে সিমটমস, বাট ইনওয়ার্ডলি আমি কতটা নিজের থেকে নিজেকে মুক্ত করেছি এই ছোট আমিটা। আই এম কনফাইন্ড ইন মাই ফ্যামিলি সেন্টিমেন্ট। ওই যত বড় বড় কথা বলি না কেন, আসলে কিন্তু আই এম কনফাইন্ড উইদিন মাই ফ্যামিলি সেন্টিমেন্ট, বা আমার রিলিজিয়াস সেন্টিমেন্ট, বা আমার আমার সাম্প্রদায়িক সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্ট গুলো কিন্তু ইন ট্রু সেন্স অফ দি টার্ম অগ্রগতি বা প্রগতি এটার সাথে কিন্তু খাপ খায় না। অগ্রগতি একটা নিরবচ্ছিন্ন এভার এক্সপ্যান্ডিং অবস্থা, অগ্রগতি কোনো স্ট্যাটিক অবস্থা নয়। এবং এই অগ্রগতিটাকে দেখতে হলে নিজের মনকে এতটাই নিরপেক্ষ করতে হবে, কখনো কখনো নিজের সংস্কারের বিরুদ্ধে নিজেকে দাঁড় করাতে হবে এবং নিজেকে প্রতি মুহূর্তে নিজেকে মানে খুলে খুলে মানে ডাইসেকশন করে করে দেখতে হবে। এটা গেল একটা। এবার দেখুন কি বিচিত্র, এইভাবে দেখা সেটা তো ভগবান দিয়েছেন বলে আমরা অগ্রগতিটা আমরা মন দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। ভগবান কিন্তু আরো দুটো জিনিস, বলা যেতে পারে আরো তিনটে জিনিস আমাদের দিয়েছেন। আরো একটা জিনিস আমরা বহন করি, দ্যাট ইজ আওয়ার ইমোশনস, আওয়ার ফিলিংস, আওয়ার সেন্সেশনস। এবং আমাদের মন যদি ধরে নেওয়া যায় যে পারফেক্টলি ইন টিউন উইথ প্রোগ্রেস রয়েছে, তার চিন্তা, তার কোনো কিছু একটা তৈরি করা মন দিয়ে, সেটা কোনো ফিলোসফিক্যাল এক্সপোজিশন হোক, বা কোনো পোয়েটিক্যাল ক্রিয়েশন হোক, বা কোনো আর্টিস্টিক ক্রিয়েশন হোক। আর্টিস্টিক ক্রিয়েশন তো অলমোস্ট ভাইটাল থেকে আসে, সেটা আমরা পরে আসছি। দ্যাট ইজ দ্য ফিল্ড অফ মাইন্ড, দ্য ফিল্ড অফ ইমোশন, যেখানে আমার আবেগ আছে। আমাদের আবেগটা কিভাবে চ্যানেলাইজড হয়, আমরা যদি একটু নিজেকে নিজের সামনে আমরা পরখ করি, নিজের মুখোমুখি হয়, আমার আবেগটা কিন্তু সেই ঘুরে ফিরে আসে আমার এই ছোট্ট পরিবারটাকে কেন্দ্র করে। বা যদি আমি যদি ধরে নেওয়া যায় আমি যদি ব্যাচেলার লাইফ লিড করি, তাহলে জীবনটা আরো ছোট, আরো সেলফ সেন্টার্ড, এবং সেটা আমার একেবারে পছন্দ করা বেছে নেওয়া কমফর্ট জোন। এই কমফর্ট জোনটা কিন্তু মারাত্মক প্রগতির পক্ষে অন্তরায়। কমফর্ট জোন, কমফর্ট জোনটা তো আমার ইগো তৈরি করেছে। আমার সুপারফিশিয়ালি ক্রিয়েটেড মাই ইগো হ্যাজ ডিফাইন্ড দ্যাট আমি এই অবস্থাতে হলো, এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার লক্ষ্য, এটাই আমার ডেস্টিনি। হু ডিফাইন্ড ইট? হু ডিফাইন্স? দ্যাট ইজ আমার ফলস ইগো। এবং সেটা আমার কমফর্ট জোন থেকেই আমার মূল চিন্তা ও চালিকা শক্তি কাজ করে। এবং এই কমফর্ট জোনটা কিন্তু ভয়ানক অন্তরায় আমাদের অগ্রগতির পক্ষে। এবং এই কমফর্ট জোনটাই কিন্তু একটা স্ট্যাগনেশন প্রকৃতপক্ষে। কেন? প্রকৃত প্রগতিটা আসে নেচারের মধ্যে, প্রকৃতির মধ্যে। ইন অ্যাকশন আসবে, ইন অ্যাপ্লিকেশন আসবে। আর ইন অ্যাপ্লিকেশনটা কিন্তু এই জড় জাগতিক জীবনের যে কাজগুলো আছে, সেই কাজগুলোই কিন্তু আমার প্রকৃতিকে পরখ করার জন্য মিরর। হাউ আই রিয়াক্ট, হাউ আই কোলাবোরেট, হাউ আই পার্টিসিপেট, হাউ আই মানে কোঅর্ডিনেট, এই সমস্ত কিছু কিন্তু দর্পণ হচ্ছে কর্ম, একদম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। আমি কর্ম বলতে শুধু মেন্টাল কর্ম হচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। এবং সেখানে আমাদের যেটা ভাইটাল, শ্রী অরবিন্দের কথায়
অর্থাৎ আমাদের যেটা ইমোশনাল বিইং, সে কিন্তু অনেক সময়, অধিকাংশ সময়, সাধারণ মানুষের জীবনে তো বেশিরভাগ সময়ই মিসলিড করে আমাদের, বা আমরা ইচ্ছা করে তাকে আমাদের মতো, আমাদের সুবিধা মতো তাকে ব্যবহার করি ফর সেলফ গ্র্যাটিফিকেশন, ফর সেলফ কমপ্লেসেন্স। এবং সেখানকার এই জন্য কিন্তু আমাদের ইমোশনাল বিইং একটা মূলত দায়ী। অফ অল দি এডুকেশন, ভাইটাল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এডুকেশন। মা যে এডুকেশনে বলছেন, কারণ এই ভাইটালটা কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মানুষের জীবনে ডমিনেট করে, ডমিনেট ওভার মাইন্ড। একজনের মন যদি অত্যন্ত সক্রিয়, শার্প, ইন্টেলিজেন্ট হয়, দেখা গেল সে তার মনের জগতে ক্রিয়েশনের ক্ষেত্রে সে একদম ঠিক আছে, যখন মন দিয়ে কিছু ক্রিয়েট করছে। কিন্তু ইন প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড সেই মানুষটার কিন্তু ডাউনফল হয় ইন ডেইলি লাইফ। যখন বলা হয় তার ইন্টিগ্রিটির অভাব আছে, সেই ডাউনফলের একটা বড় কারণ হচ্ছে তার ভাইটাল, তার ইমোশনাল বিইং তখন তার মনের উপর চেপে বসে, মনের উপর প্রভুত্ব করে। মন তখন কিন্তু পর্যুদস্ত। মন যখন সৃষ্টি করেছে তখন ঠিক আছে, ওটা লেখনীর মধ্যে, রচনার মধ্যে, কাব্যের মধ্যে ঠিক আছে। কিন্তু ইন প্র্যাকটিস যখন কর্মজীবনে, প্রকৃতির জীবনে যখন আমরা চলাফেরা করি, তখন কিন্তু ওই মনের উৎকর্ষতার যে যে দর্পণটা, সেটা যদি দেখি আমার ব্যবহারিক জীবনের মধ্যে, দেখবো যে মিসম্যাচ, কন্ট্রাডিক্টরি, মোস্ট কন্ট্রাডিক্টরি। তার কারণ, তার একটা বড় কারণ হচ্ছে আমার ইমোশনাল বিইং আমাকে ডমিনেট করছে। ইমোশন মানে হচ্ছে সেলফ গ্র্যাটিফিকেশন, আত্মসুখ, কমফর্ট জোন। এবং সেইখানে তার ভালোবাসা, তার প্রেম, তার স্নেহ, তার কারুণ্য, সবটাই হচ্ছে ভীষণ কনফাইন্ড। সে এভার এক্সপ্যান্ডিং নয়, ইম্পার্সোনাল নয়। সুতরাং আমার অগ্রগতির পক্ষে আমার ভাইটাল বিইং কিন্তু অন্যতম একটি কারণ অন্তরায় হওয়ার জন্য। এবং মেন্টাল বিইং এর মধ্যে সে কিন্তু তখন ডমিনেট করে। আবার মজা হচ্ছে, এই মনও কিন্তু অন্তরায় প্রগতির জন্য, অগ্রগতির। কেন, মন থিওরিটিক্যালি যদি বুঝি এটা করা উচিত, সে আমরা একটা উদাহরণ, আমরা কিছুদিন আগে একটা গুগল মিট করেছিলাম কয়েকজন, আমরা বললাম একটা সার্টিফিকেট কোর্স করা উচিত শ্রী অরবিন্দকে নিয়ে। শ্রী অরবিন্দের এত বহু বিস্তৃত বিষয় যেগুলো আজকের দিনে এত প্রাসঙ্গিক, সেটা যদি অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে, এমনকি শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও কতগুলো কোর্স কন্টেন্ট করা যায়। আমরা একমত থিওরিটিক্যালি, আমরা আমাদের সব পরিকল্পনা দিলাম, পেপার দিলাম, আমাদের হোমওয়ার্ক করে আমরা সাবমিট করলাম। তারপরে যখন ইনঅ্যাকশন আসবে, তখন দেখা গেল যারা দিলাম তাদের মধ্যে 80% 90% স্টেপ ব্যাক। কারণ ওটা মেন্টাল প্রজেকশন পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারপরে এটাকে ইনঅ্যাকশন যে মুভ করবে, এক্সিকিউশন করবে, সেটা তো আমার ইমোশনাল বিইং। আমার ইমোশনাল বিইং কিন্তু আমার মনের সাথে ইন প্যারিটি নেই, ইন টিউন নেই। ইমোশনাল বিইং তখন অনেক ফ্যাক্টর গুলোকে সে তখন জাস্টিফাই করছে। আমি চাকরি থেকে ফিরি 7টার সময়, তারপরে একটু বিশ্রাম করি, একটু বাড়িতে টিভি দেখে একটু নিউজ দেখি, তারপরে বাড়ির কিছু কিছু জিনিসের মধ্যে আমাকে পাঠিয়ে, এটা করতে হলে আমাকে আবার একটা নিজেকে আরো সক্রিয় করতে হবে, আরো ডাইনামিক করতে হবে, আরো গতিশীল করতে হবে, একটু চ্যালেঞ্জ নিতে হবে। কাজ করতে গেলে তো সহজ না, এটাকে চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্সের মধ্য দিয়ে যেতে হবে। তখন আমার ইমোশনাল বিইং কিন্তু, যেটা ভাইটাল বিইং, যেটা মানুষকে মানে এক্সিকিউশনের ফোর্সটা দেয়, পাওয়ার অফ এক্সিকিউশনটা কিন্তু আমার ইমোশনাল বিইং এর মধ্যে আছে, ভাইটাল। সে তখন কিন্তু অসহযোগিতা করে। আর যখন সে অসহযোগিতা করছে, এইবার সেইটাকে জাস্টিফাই করার জন্য মন যুক্তি দিয়ে তা ব্যাখ্যা করছে। দেখুন, এখানে মন কম্প্রোমাইজ করে গেল আমার ইমোশনাল বিইং এর সাথে।
মন তাকে যুক্তি দিয়ে তন্ময়ের কাছে এক্সপ্লেন করছে দিস অ্যান্ড দ্যাট, আমার ইচ্ছা সত্ত্বেও আমার সত্যি সত্যি জেনুইনলি আই এম ইন ডিফিকাল্ট সিচুয়েশন ইত্যাদি। মন জাস্টিফাইজ। তাহলে দেখুন, অগ্রগতির পক্ষে আমার যে সেলফ ডিফাইন যে ন্যারো মন, সেটাও অন্তরায়, ইমোশনাল তো অন্তরায় ছিলই। এবার আমার যে শারীর সত্তা, যেটাকে বলি আমার জড়দেহ, টেকেন ইনটু কনসিডারেশন, যে আমার ধরে নিচ্ছি যে আমার অগ্রগতির জন্য আমার মন অনেকটা প্রস্তুত হয়ে গেছে, আমার ইমোশনাল বিইংটা অনেকটাই প্রস্তুত হয়ে গেছে, অনেকটা রিফাইন্ড হয়ে গেছে। সে এত সেলফ কন্টেন্ট নয়, এত স্বার্থপর নয়, এত পেটি সেন্টিমেন্টের থেকে অনেক সে নিজেকে মানে তার থেকে সে বেরিয়ে এসছে, মার্চ করেছে। ফ্যামিলি পেটি সেন্টিমেন্ট, কতগুলো মানে ন্যারো কনসিডারেশন ফ্যামিলি, সেগুলো দ্বারা সে সাবডিউড নয়, সে এখন মহত্তর বৃহত্তর একটা উদ্দেশ্যে মন এবং প্রাণ কোলাবোরেট করেছে, টেকেন ইনটু কনসিডারেশন। কিন্তু দেহ যদি যথেষ্টভাবে পরিশীলিতভাবে প্রস্তুত না হয়, দেহের মধ্যে যদি কতগুলো টিপিক্যাল তামসিক অভ্যাস থাকে, জড়তা থাকে, ব্যাড হ্যাবিটস থাকে, এই দুজনের মিউচুয়াল কোলাবোরেশন থাকা সত্ত্বেও কিন্তু দেহ বাদ সাধবে, দেহ মুভমেন্ট করতে দেবে না, এবং দেহ বারবার অসহযোগিতা করবে। সেই জন্য দেহ সত্তাটিকে অপেক্ষাকৃত কম গুরুত্ব না দিয়ে ততোধিক গুরুত্ব দিয়ে আমাদের দেহ সত্তা, আমাদের জড় সত্তাটির মানে জড়দেহটির এবং ফিজিক্যাল কনসাসনেসটাকে কিন্তু ভয়ানকভাবে ট্রেন্ড করা দরকার। কেন এ কিন্তু শেষ বাধা, কিন্তু এর মধ্যে একটা জাড্যতা আছে, গতিশীলতা নেই নর্মালি। তার প্রমাণ একটা এক্সাম্পল আমরা ক্লাস 8-এ পড়েছিলাম সায়েন্সে, এই মুহূর্তে মনে পড়ছে। আপনি যদি একটা বাস চলছে, মানে অনেকটা গতি আস্তে হয়ে গেছে, এবারে আপনি ভাবলেন আপনার বাসের স্টপেজটা পেরিয়ে যাচ্ছে, আপনি দুমুর করে উঠেছিলেন, ঘুমিয়ে পড়েছিলেন, আরে নামতে হবে তো, আমার স্টপেজটা পেরিয়ে যাচ্ছে। বাসটা কিন্তু ইন মুভমেন্ট, কিন্তু অত জোরে নেই, আস্তে। তো আপনি বাস থেকে নামলেন, আপনি যদি বাসের গতিটা যেরকম তার সাথে যদি একটু না দৌড়ন, আপনি যদি এরম করে নামেন, আপনি হুমড়ি খেয়ে আপনি উপুড় হয়ে পড়ে আপনার দাঁত মুখ সব ফেটে রক্ত বেরিয়ে যাবে। কেন কেন বলুন তো? কারণ হচ্ছে ওই যে বাসটা মুভমেন্টের মধ্যে রয়েছে, সেই মুভমেন্টের সাথে আমার দেহটাকে, দেহের মুভমেন্টটা যদি আমি মানে সমগতি সম্পন্ন না করি, দেহ যদি স্ট্যাটিকলি, যদি দেহ ওখানে দাঁড়িয়ে পড়তে চায়, দেহ কিন্তু গতিপ্রাপ্ত হবে, বাসের মতো গতিপ্রাপ্ত হবে, কিন্তু দেহ কিন্তু মুভমেন্ট নেয়নি, গতিপ্রাপ্ত হবে, অথচ সে গতি নেয়নি। ফলে কিন্তু ওই বাসের গতি তার দেহের গতিকে, দেহকে ঠেলতে চাইবে, দেহ হুমড়ি খেয়ে পড়বে, রক্তাক্ত হয়ে যাবে। এইটাই প্রমাণ হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে, জড়দেহের মধ্যে একটা জাড্যতা রয়েছে, স্থবিরতা রয়েছে, সে মূলত গতিশীল নয়। তাকে গতিশীল করে বাসের যে গতি, তার সাথে যদি খানিকটা সামঞ্জস্যপূর্ণ করা হতো, তাহলে কিন্তু আমি পড়ে যেতাম না, আর আস্তে পিছন থেকে চলতে চলতে আমি দাঁড়িয়ে পড়তাম। দেখবেন অনেকেই চলন্ত বাসে নামতে পারে। তার একটাই সায়েন্স হচ্ছে যে বাসের মুভমেন্টের সাথে শরীরের মুভমেন্টটাকে অনেকটা কাছাকাছি নিয়ে গিয়ে সে নেমে পড়ে। সুতরাং শরীরে এই যে ব্যাপারটা আছে, শরীর কিন্তু এই অগ্রগতির পথে অন্যতম অন্তরায়, এবং সেটা একটা স্থিতাবস্থার কারণও বটে। স্থিতাবস্থা মানে স্ট্যাগনেশন, আর যেখানেই স্ট্যাগনেশন, স্থিতাবস্থা, সেখানেই পচন। স্ট্যাগনেশন বাস্তবে কিন্তু সেটা স্ট্যাগনেশন নয়, স্ট্যাগনেশন আমরা বলি বোঝানোর জন্য, আসলে সেটা ডিটেরিয়েট করে। অর্থাৎ আমরা যদি বলি একটা পুকুরের জল স্ট্যাগন্যান্ট, তাতে কোনো স্রোত নেই,
এবং পুকুরে ধরুন নানান কারণে পুকুরে পোকা মাকড় মরে গেছে বিষক্রিয়ায় বা কেমিক্যাল দেওয়াতে, পুকুরের জলটা আস্তে আস্তে স্ট্যাগন্যান্ট থাকার ফলে গন্ধ হবে, পচে যাবে, জলটা বিষাক্ত হয়ে যাবে। সেই জল খেলে মানুষ অসুস্থ হবে এবং কোনো কোনো অবস্থায় মানুষ মারা যাবে। সুতরাং যেটাকে বলি স্ট্যাগন্যান্ট স্থিরাবস্থা, আসলে কিন্তু সেটা অবনতির একেবারে প্রাথমিক অবস্থা। ওইখান থেকে অবনতি শুরু হয়। আমাদের ম্যাক্সিমাম জীবন হচ্ছে স্ট্যাগন্যান্ট। আমাদের চিন্তায় আমরা হয়তো অগ্রগতি বলছি, আমি তো এই চিন্তা করছি, কিন্তু আমাকে এবার দেখতে হবে ইন প্রপোর্শন যে আমার এই চিন্তার সাথে আমার কাজ, আমার ব্যবহারিক জীবন, আমার এই যে চারপাশের জীবন, যেটার জন্য আমি এক্সিস্ট করছি, এবং তার সাথে যে আমার যে ইমোশনাল বিং, তার সাথে যে আমার ফিজিক্যাল বিং, আমার যে ফিজিক্যাল কনসাসনেস, সে একদম মিউচুয়াল গ্রোথের সাথে আছে কিনা, মিউচুয়াল কোলাবোরেশনের সাথে সাথে মিউচুয়াল গ্রোথ, এবং উভয়কে সহযোগিতা করছে কিনা। আদারওয়াইজ কিন্তু আমরা যেটাকে বলি ইন টু সেন্স অফ দি টার্ম, শ্রী অরবিন্দের ভাষায় প্রগতি, ইন্টিগ্রাল পারফেকশন, ইন্টিগ্রাল প্রোগ্রেস। শ্রী অরবিন্দের দর্শনের চমৎকারিত্ব হচ্ছে তিনি নট লেস দ্যান ইন্টিগ্রাল। মনের উৎকর্ষতা কি শুধু ভাইটালের উৎকর্ষতা? এতদিন আমরা কিন্তু উৎকর্ষতা বলতে আমরা কিন্তু এই উৎকর্ষতা সম্পন্ন মানুষগুলোকে আমরা মাথায় তুলে রেখেছিলাম, তাতে কোনো দোষ নেই, কিন্তু শ্রী অরবিন্দর লক্ষ্য ওই রকম স্পেশালাইজেশন নয়। সেই জন্য শ্রী অরবিন্দের অন্যতম জীবনীকার, আমি এর আগে একটা ক্লাসে বলেছিলাম, যদি কারোর মনে থাকে, একাধিক ক্লাসে বলেছি যখন প্রসঙ্গক্রমে স্মরণে এসে গেছে, শ্রী অরবিন্দের অন্যতম জীবনীকার, যার সম্বন্ধে মা বলছেন, আমি ছাপা অক্ষরে দেখেছি, মা বলছেন আমি দেখতে পাচ্ছি শ্রী অরবিন্দ তোমাকে দিয়ে লেখাচ্ছেন। সে বইটার নাম হচ্ছে শ্রী অরবিন্দ অর দি অ্যাডভেঞ্চার অফ কনসাসনেস। সেটার বাংলা অনুবাদ হয়েছে, যদি অনুবাদটা তো ভালো না, কিন্তু যারা ইংরেজিতে অসুবিধা তারা বাংলাটা পড়তে পারেন। তো সেখানে সৎপ্রেম একটা কথা বলেছেন অসাধারণ, যে শ্রী অরবিন্দের সৃষ্টি আসার উদ্দেশ্য কিন্তু, বা শ্রী অরবিন্দকে ধরে কিন্তু আর একটা পৃথিবী বরণ্যে কেউ কেটা হওয়া নয়, অর্থাৎ একটা শেলি বা একটা বায়রন, একটা কিস বা একটা রদা বা একটা বেটোফেন বা একটা মোজার্ট, কেন এরা প্রত্যেকেই তাদের নিজেদের নিজেদের রেসপেক্টিভ ফিল্ডে তারা কিন্তু দিকপাল, রেসপেক্টিভ ফিল্ডে, কিন্তু তারা কিন্তু ইন্টিগ্রেটেড বিইং নয়। শ্রী অরবিন্দ, তাই উনি বলছেন শ্রী অরবিন্দ সাধনা দিয়ে কিন্তু আবার একটা শেলি, বায়রন, কিটস, রদা তৈরি হয়ে যাওয়ার উদ্দেশ্য নয়, একটা গোটা মানুষ, একটা হলিস্টিক মানুষ, যার মধ্যে একটা সামগ্রিক বিকাশ, ইন্টিগ্রাল ডেভেলপমেন্ট, ইন হারমোনি, অর্থাৎ সমস্ত কিছু, এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ড, এই যে ভাইটাল ওয়ার্ল্ড, এই যে মেন্টাল ওয়ার্ল্ড, এবং তাকে যে টিউন করবে যে সাইকিক ওয়ার্ল্ড, অর্থাৎ আত্মার চেতনার জগৎ, এইটা যদি ইন হারমোনি না হয়, তাহলে কিন্তু কোনো প্রোগ্রেস, ইন টু সেন্স অফ দি টার্ম কোনো প্রোগ্রেস নেই। আর যে প্রোগ্রেসটা দিক সেটা এত ইনসিগনিফিকেন্ট, এত এত অ্যাটমিক লেভেলের, যে সেই অগ্রগতির কাছে বৃহত্তর বিপর্যয় কিন্তু সেই অগ্রগতিকে একেবারে চেপে ধরেছে গলা। বাহ্যত দৃশ্যত বহির্বিশ্বের সমস্ত ঘটনায় দেখতে পাচ্ছি, আমাদের জীবন আশফাস করছে, প্রতিদিন একটা করে ভূত তাড়া করছে, একবার করোনা, একবার ডেল্টা, একবার ওমিক্রন। দিস আর দি মানে আউটকাম অফ আওয়ার ডিসহারমোনি উইথ অল দিস ক্রিয়েশন। আমরা এই সমস্ত সৃষ্টিটাকে আমরা এক্সপ্লয়েট করছি। আমাদের সাধনাটা তাহলে কি? আমাদের সাধনাটা হচ্ছে জাস্ট ইন টিউন উইথ দ্য হোল ক্রিয়েশন, এবং তার পিছনে যে ইন্টেলিজেন্সটা কাজ করছে সেই ইন্টেলিজেন্সের মধ্যে নিজেকে ডিসলভ করে দেওয়া। কেন ডেসোলিউশন ছাড়া কিন্তু হবে না,
কারণ আমি আমার ইন্টেলিজেন্স দিয়ে গডকে জানতে পারবো না, জানা যায় না। আমি আমার যুক্তি দিয়ে তাকে ডিফাইন করতে পারবো না, বাট আই মে লিভ ইন হিম, অর্থাৎ ইন হিজ কনসাসনেস, ইন হিজ ক্রিয়েশন, পুরো তার সমগ্র সৃষ্টির সাথে যদি আমি নিজেকে ডিজলভ করতে পারি, ডিজলভ আত্মনিমগ্নতা, জলের মধ্যে যেমন আমরা ডুবে যাই তার মধ্যে ডিজলভ, এবং এই ডিজলভটা এইভাবে যে আমি যদি নিজেকে সমগ্র সৃষ্টির মধ্যে নিজেকে মেলে ধরি, এবং মেলে ধরার প্রথম একটা সাইকোলজিক্যাল শর্ত হচ্ছে নো ইন্টারভেনশন অফ পার্সোনাল মাইন্ড, নো ইন্টারভেনশন অফ পার্সোনাল ইমোশনাল সংস্কার, নো ইন্টারভেনশন অফ পার্সোনাল ফিজিক্যাল সংস্কার। আমার জন্মগতভাবে, পরিবারগতভাবে, সমাজগতভাবে, শিক্ষাগতভাবে, ধর্মগতভাবে আমাদের পরতে পরতে সমস্ত সংস্কার রয়ে গেছে। মনের মধ্যে সংস্কারের পরত, আমাদের ইমোশনাল ফিলিং এর মধ্যে সংস্কারের পরত, আমাদের দেহের এই সংস্কারগুলোকে যত আমি ছাড়াতে পারবো, যত এগুলোর থেকে বেরোতে পারবো, তত আমি ইন্ডিপেন্ডেন্ট, নির্মোহ হতে পারবো, নিরপেক্ষ হতে পারবো। আর যখনই যতটুকু নিরপেক্ষ হতে পারবো, তখনই কিন্তু আই এম ইন টিউন উইথ দিস হোল এক্সিস্টেন্স, ইন হারমোনি উইথ এভরিথিং, এবং সেইভাবেই কিন্তু ডিজলভটা হয়, ডেসলিউশনটা হয়। ডেসলিউশন মানে আমি সমগ্রতার মধ্যে হয়ে গেছি, অর্থাৎ আমি সমগ্র। আমার প্রত্যেকটা সেন্সেশন, প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা হ্যাবিট, সেটা কখনোই সমগ্রতার থেকে বিচ্ছিন্ন নয়। এবং এটা কিন্তু যুক্তি দিয়ে বোঝানো যাবে না। এটা এমন একটা চর্চা, যখনই আমি নিজেকে ইনডিফারেন্ট করতে পারবো, নৈর্ব্যক্তিক করতে পারবো, নিরপেক্ষ করতে পারবো, আমার সমস্ত সংস্কারগুলোকে থামিয়ে দিয়ে, তাকে ঠেকিয়ে রেখে, সংস্কারগুলো যেন কাজ না করে, নিজেকে যদি এরকম একটা কোয়াইটিটিউড, এরকম একটা কোয়াইটনেস এর মধ্যে আনতে পারি, ইট ইজ এ ডাইনামিক অবস্থা, এটা বসে শুধু ধ্যান করা না, ক্রমশই বুঝতে পারবো যে আমার কি করা উচিত, আমার কি করা উচিত না। গ্রাজুয়ালি আই এম ডিজলভিং ইন দ্য হোল সিস্টেম, এবং আমি যত ডিজলভ করতে পারবো নিজেকে, আমি দেখবো আমি পুরো এই গ্রেটার ইন্টেলিজেন্সটা যে কাজ করছে, by knowing by identity, একে যুক্তি knowing by identity, আত্মনিমগ্নতার মধ্যে দিয়েই আমি কিন্তু পারসিভ করতে পারবো যে দিস ইজ রাইট, দিস ইজ রং। তখন আমার মধ্যে সেই একটা ইনটুইটিভ ফ্যাকাল্টি ডেভেলপ করবে আস্তে আস্তে, এবং সেইটা না করলে আমি পাতার পর পাতা, অধ্যায়ের পর অধ্যায় লাইফ ডিভাইন পড়ে গেলাম, সেটা তো আমার যুক্তির একটা এক্সারসাইজ, ঠিক আছে, যুক্তি দিয়ে বুঝি, কিন্তু হোয়াট অ্যাবাউট মাই নেচার্স, আমার প্রকৃতি, কারণ সেই প্রকৃতি তো আমার আলটিমেটলি হচ্ছে টুলস, যে প্রকৃতি আমাকে হয় সহযোগিতা করবে না বিরোধিতা করবে। তাহলে সেই প্রকৃতির ফ্যাক্টরটার মধ্যে কাজ করতে হবে, এবং সেই কাজ করতে গিয়ে আমরা আগেও বলেছি এরকম কোনো বাইন্ডিং নেই যে আমাকে লাইফ ডিভাইনের প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে ইন্টেলেকচুয়ালি, বা সাবিত্রীর প্রত্যেকটা ক্যান্টো, কিন্তু কে পড়বে? যে পড়ে পুরো জিনিসটাকে সেলফ ইন্ট্রোস্পেকশন করে, তার ইন্টেলেক্টকে জাস্টিফাই করে, ইন্টেলেক্টের মধ্যে যত রকম প্রশ্ন আসছে সেগুলোকে শ্রী অরবিন্দের লাইফ ডিভাইনের মধ্য দিয়ে তাকে ধরে বুঝে সে যদি একটা মেন্টাল ট্রান্সফরমেশন, ইন্টেলেকচুয়াল ট্রান্সফরমেশন করতে চায়, সেই ফ্যাকাল্টি ডেভেলপ করতে চায়, সেই শ্রেণীটার জন্য প্রয়োজন লাইফ ডিভাইন। কিন্তু লাইফ ডিভাইন কম্পালসারি নয়, তার কারণ আসল ইন্টেলিজেন্সটা যেটাকে আমরা বলছি সেটা কিন্তু ইন্টেলেকচুয়াল নয়, সেটা একেবারে পিওর ইন্টেলিজেন্স, যে ভালো মন্দ, গুড ব্যাড সে বুঝতে পারে, পারসিভ করতে পারে, ইনটুইটিভ ফ্যাকাল্টি দিয়ে সে ধরতে পারে, এবং সেইটাই কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য। সুতরাং আমি অগ্রগতি আমার হচ্ছে কিনা মনের, আমার প্রাণের, আমার দেহের, এবং সেই তিনটে কে আমি টিউন করতে পারছি কিনা আমার ভিতরে যে
সেন্টার বিইং আছে, সেন্ট্রাল বিইং, কেন্দ্রীয় সত্তা, যেটাকে আমরা কেউ আত্মা বলি, একটু মোর স্পেসিফিক আমরা চৈত্য সত্তা যদি বলি, চৈত্য সত্তার মধ্যে সমস্ত এক্সপিরিয়েন্স গুলো স্টোরড হয়, সমস্ত এক্সপিরিয়েন্স গুলো স্টোরড হয়, কারণ সোলটা রিলিজ করে বডির থেকে ডেটের সময়, সোলের একটা অংশ যেটা শ্রী অরবিন্দ খুব সুন্দর ব্যাখ্যা করেছেন, সাইকিক বিইং, তার মধ্যে এই জীবনের সমস্ত অভিজ্ঞতাগুলো একটা সেই সার সংক্ষেপের মতো থেকে যায়, নির্যাস। যখন আর একটা দেহে যখন সোলটা আসে, তার সাথে সাথে ওই যে সাইকিক বিইংটা একটা বলয়ের মতো, সে অনেক সময় র্যান্ডাম চয়েস করে কোন শরীরে ঢুকবে, অনেক সময় কনসাসলি চয়েস করে, সেটা অন্য একটা বিশাল ফ্যাক্টর, ইন্টারেস্টিং ফ্যাক্টর, সেটা আমরা কোনোদিন হয়তো পরে আলোচনা করতে পারি। কখনো সে র্যান্ডাম করে, কখনো সিলেক্টিভলি করে। তো তখন যখন সেই দেহে আসবে, তখন আমার জীবনের এই যে সংস্কারগুলো, এই অভ্যাসগুলো, এই যে ডেভেলপমেন্টগুলো, ওইগুলো কিন্তু একটা স্টোর হাউসের মতো, বোঝানোর সুবিধার জন্য আমরা বলছি স্টোর হাউসের মতো, ওই চৈত্য পুরুষ নিয়ে আসে। এবং চৈত্য পুরুষ তখন ওই আধারে, আমি যখন একটা শিশু হয়ে আবার সামনের জন্মে আসবো, আর দেখা গেল কথার কথা, দেখা গেল যে তন্ময়ের সাইকিকটা কথার কথা, আমি যখন নতুন শিশু হয়ে আসছি তখন আমি ওটাকে বহন করছি, মানে তন্ময় আগে চলে গেছে, আমি একটা নতুন শিশু হয়ে জন্ম করেছি কোনো মাতৃগর্ভে, তখন তার সাইকিকটা আমার শরীরের মধ্যে এলো। তন্ময় যে ওই সময়ে যে জীবনটা যাপন করেছিল, তার যে সমস্ত অভিজ্ঞতাগুলো, এক্সপিরিয়েন্স গুলো, একটা স্টোর হাউসের মতো থাকে, তখন ওটা আমার ফাউন্ডেশন। আমি যখন শিশু হয়ে জন্মালাম, ওইটা যদি আমার মধ্যে এসে যায়, ফাউন্ডেশন হলো কি, আমি যখন জন্মাচ্ছি আমার একটা বেসিক সংস্কার আমার সাইকিকে আছে, কিন্তু সেটাই যথেষ্ট নয়, সেটা হচ্ছে ফাউন্ডেশন। যদি আমাকে এনভায়রনমেন্ট সাথ দেয়, এনভায়রনমেন্ট যদি সহযোগিতা করে, তাহলে কিন্তু আমার প্রোগ্রেসটা কিন্তু, একই সুযোগ পাচ্ছি দুটো শিশু, আমার ক্ষেত্রে প্রোগ্রেসটা কিন্তু অনেক দ্রুত হবে, অনেক সংক্ষিপ্ত হবে, অনেক স্বল্প সময় হবে, অনেক সময় লজিকের বাইরে আমার মধ্যে অনেক রকম প্রতিভার স্বাক্ষর দেখা দেবে, বিকজ আই এম ক্যারিং দ্য psychic being of a person who was a very improved soul. আর একজন জন্ম নিয়েছে, তার একই সুযোগ পাচ্ছে, তার গ্রোথ এত স্লো, কখনো কখনো এত রিভার্স, তার কারণ সে যা সাইকিকটা তার শরীরে এসছে, সেই সাইকিকটা আগের জীবনে যে আধারে ছিল, সেই জীবনটা নানান কারণে খুব খুব ডিস্টারবেন্সের মধ্যে ছিল, খুব প্রতিকূলতার মধ্যে ছিল, এবং খুব উন্নত অবস্থায় ছিল না সেই জীবনটা, ফলে হি ইজ ক্যারিং দ্য ক্রুডিটিস অফ এক্সপিরিয়েন্সেস। সুতরাং তার ক্ষেত্রে স্লো, প্রোগ্রেসটা স্লো হবে, কিন্তু এটাকে ওভারল্যাপ করতে পারে একটা জিনিস, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট যদি ভীষণ পজিটিভ হয়, তাহলে কিন্তু দেখা যাবে যার সাইকিকটা অপেক্ষাকৃতভাবে আগের জীবনে অনেক অনুন্নত অবস্থায় ছিল, কিন্তু এনভায়রনমেন্টটা এত পজিটিভ পেয়েছে এই জীবনে, সে পরিবারে হোক বা সারাউন্ডিংসে হোক, তার প্রোগ্রেসটা কিন্তু ভীষণ হ্যাসেন করলো। কিন্তু আর একজনের সাইকিকের ফাউন্ডেশনটা ভীষণ ভালো ছিল, কিন্তু এনভায়রনমেন্টটাকে তাকে দিল না অতটা সুযোগ, বা ভীষণ তার ফাউন্ডেশনটা ভালো থাকা সত্ত্বেও কিন্তু ওখান থেকে তার প্রোগ্রেসটা কিন্তু অত দ্রুত হলো না। ইট ইজ এ ক্রিটিক্যাল সাবজেক্ট। এরকম ভাবে মানে এর অনেক রকম পারমুটেশন কম্বিনেশনের মতো আছে, আমি দুটো তিনটে প্রবাবিলিটির কথা বললাম। সুতরাং আমাদের এই যে অগ্রগতি, স্থিতাবস্থা এবং অবনতি, এই নিরিখে যদি আমরা সবসময় প্রতিদিন জীবনটাকে একটা নিরবচ্ছিন্ন যদি মানে সাধনা বা জীবনযাপন হিসেবে না দেখি, তাহলে কিন্তু হোল ক্রিয়েশনের প্রতি ইনজাস্টিস, এবং ইনজাস্টিস টু গড, এবং ইনজাস্টিস টু গ্রেটার ইন্টেলিজেন্স, এবং এটা হবে চরম অবিচার। এবং প্রত্যক্ষত পরোক্ষত জ্ঞানত অজ্ঞানত আমরা কিন্তু এই ইনজাস্টিসটা করছি, এবং নিজের প্রতি নিজের ইনজাস্টিস, নিজের প্রতি মানে নিজের যে কোডটা আছে, যে কোডটা ফুটে উঠতে চাইছে আমার মন দিয়ে, আমার প্রাণ দিয়ে, আমার দেহ দিয়ে, সে নিজেকে এক্সপ্রেস করতে চাইছে, তার যে সেন্স অফ ট্রুথ,
তার যে সধর্মটা, সে মনের মধ্যে দিয়ে নিজেকে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট করবে, তার ইমোশনাল বিইং এর ভিতর দিয়ে তার ফ্যাকাল্টিটা ডেভেলপ করবে, ইমোশনের যে কাজ, তার ফিজিক্যাল বিইং এর ভিতর দিয়ে নানান রকম শারীরিক কসরত, অমুক তমুক, ফুটবল খেলা, জিমনাস্টিক্স, হ্যাঁ, তারপরে স্কাইডিং, তারপরে পোল ভোল্ট, যত রকম শারীরিক আর্টিস্টিক যত রকম উৎকর্ষতা আছে, সাইকি, সোল will manifest to the physical being. এবং আলটিমেটলি ফিজিক্যাল বিইং উইল বি কনসিয়াস অফ ইনার সোল। তখন শরীরের যে ব্যাধি যে কারণে হয়, আমাদের মেন্টাল এবং ভাইটালের ডমিনেশনের জন্য, মেন্টাল এবং ভাইটালের প্রেফারেন্সের জন্য আমরা শরীরকে সুস্থ রাখতে দিই না, শরীরের উপর অনেক অত্যাচার করি, খাদ্যাভ্যাস থেকে শুরু করে ঘুমানো ইত্যাদি ইত্যাদি যা কিছু করি, সেখানে কিন্তু আমাদের মেন্টাল এবং ইমোশনাল বিইং এর প্রচুর রকম দখলদারি আছে, আধিপত্য আছে, ফলে আমাদের ফিজিক্যাল বিইং কিন্তু বেশিরভাগ সময় অসুস্থ হয়। এবং এই নিয়ে বিরাট কাজ আছে মা শ্রী অরবিন্দের, যেটা আজকে আমি ফিজিক্যাল সায়েন্সের মধ্যে এখন দেখছি। তো সেইখানে যদি সোল ওরিয়েন্টেড হয় ফিজিক্যাল বিইংটা, অর্থাৎ ফিজিক্যাল বিইং এর নিজস্ব যে ইনটুইশনটা যদি কাজ করতে পারে, আমরা 80% 90% রোগ আমরা অ্যাভয়েড করতে পারি। এবং আমরা বেশ কিছু অধিকাংশ রোগ আসে ডিসহারমোনি থেকে এবং ফিয়ার থেকে এবং এনভায়রনমেন্টাল কনসিয়াসনেস থেকে। অর্থাৎ এনভায়রনমেন্টাল কনসিয়াসনেস আমার উপর কাজ করছে, মনে বলছি যে না না এগুলো হচ্ছে ভয় ভীতি থেকে শরীর খারাপ আসে, অমুক হয় তমুক হয়, ফিয়ার সাইকোসিস, কিন্তু কার্যত বলার সময় বলছি কার্যত আমার এনভায়রনমেন্টাল কনসিয়াসনেস আবার ওমিক্রনের ভয় দেখিয়ে দিয়েছে। 70% ভয়ের জন্যই আমি প্রোন টু ওমিক্রন ভাইরাস। এই প্রচুর মানে, সুতরাং ফিজিক্যাল বিইংটাকেও যদি ইন টিউন উইথ মেন্টাল ইমোশন এবং তার পিছনে যে কেন্দ্রীয় সত্তা আছে তার সাথে যদি সে টিউনড হয়, তাহলে কিন্তু প্রোগ্রেসটা কিন্তু ইন্ট্রিগাল হয়। আর আমাদের জীবনকে আমাদেরকে পাঠানো হয়েছে এই ইন্ট্রিগাল প্রোগ্রেসের জন্য, কারণ তিনি এইভাবে নিজেকে নিজে দেখবেন যে আমি একজনের আধারের মধ্য দিয়ে, মনের মধ্য দিয়ে মনকে আশ্রয় করে তিনি কি হতে পারেন, কি অনবদ্য অসীম সৃষ্টির সম্ভাবনা আছে। তিনি এক্সপেরিমেন্ট, তিনি জার্নি করতে চান আমার ভিতর দিয়ে, আমার ভিতর দিয়ে একরকম, তন্ময়ের ভিতর দিয়ে আর একরকম, মিথুনের ভিতর দিয়ে আর একরকম। আমার ইমোশনাল বিইং যদি টিউনড হয়, আমার ইমোশনাল বিইং এর ভিতর তিনি কিভাবে কাজ করতে পারেন, নিজেকে ফুটিয়ে তুলতে পারেন টু ক্রিয়েট ক্রিয়েটিভ কনসাসনেস, সেই জন্যই তিনি আমার ইমোশনটাকে দিয়েছেন। সেই ইমোশনটা যত টিউনড হবে ততই আমার ভিতরে সেই অমনিপোটেন্ট কনসাসনেস কতভাবে বিকশিত হবে সেটা নির্ভর করছে আমার প্রোগ্রেসের উপর, আমার ফিজিক্যাল বিইং এর ক্ষেত্রে তাই। অ্যান্ড দিস ইজ দ্য ট্রু পার্সপেক্টিভ। এবং সেই জন্যই আমরা অগ্রগতি, স্থিতাবস্থা, অবনতি এই তিনটে শব্দকে সামনে রেখে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে একবার ইন্ট্রোস্পেক্ট করব, ঘুম থেকে উঠে ইন্ট্রোস্পেক্ট করব, যত বেশি সম্ভব ভিতরে ভিতরে শান্ত থাকবো, বেশি এনভায়রনমেন্টাল কনসাসনেসের দ্বারা ইনফ্লুয়েন্সড হব না, আমাদের ইন্ডিভিজুয়ালিটিটাকে আমরা একটু যেন জেলিফিশের মতো করে না ফেলি, জলবত্তরলং না করে ফেলি, যে যা বলছি তাই করছি, তাহলে কিন্তু আর হয়ে গেল। একটু স্বতন্ত্র হতে হবে ভিতরে, একটু নিজের একটা জায়গা করতে হবে যেখানে কোনো প্রভাব নেই, প্রভাব মুক্ত, নিরপেক্ষতার একটা জায়গা। এইভাবে হলে এই আত্মসমীক্ষা থেকেই কিন্তু আমরা শ্রী অরবিন্দ যে একটা এভলিউশন অফ হিউম্যান বিইং, এইভাবে জার্নি করতে 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 একটা ট্রু ম্যান, অ্যাবভ ম্যান আসবে, যেখানে তার লোয়ার ইনস্টিংক্টকে সে সারপাস করে যাবে। একটা সময় একটা উল্লেখযোগ্য সংখ্যক সেই অ্যাবভ ম্যান কনসাসনেস নস্টিক বিইংরা আসবে, তার পাশাপাশি যেমন বানরেরা ছিল, আমাদের বৃহত্তর জনগোষ্ঠীও থেকে যাবে, দুটো সোসাইটি পাশাপাশি, এবং একটা সোসাইটি আর একটা সোসাইটিকে ইনফ্লুয়েন্স করবে তাদের অ্যাচিভমেন্ট দিয়ে, তাদের অ্যাটেনমেন্ট দিয়ে, অ্যান্ড দ্যাট ইজ দ্য সাইমultaneous প্রোগ্রেস। কেউ পিছিয়ে থাকবে, কেউ এগিয়ে থাকবে। এবং যদি আমরা এটা না করতে পারি, আমরা কিন্তু আজকের যে অবস্থা, এই অবস্থাটা কিন্তু অনেক দিন ধরে কন্টিনিউ করবে এবং অনেক বিপর্যয়ের মানে একেবারে ঘাড়ে মানে মানে রক্ত মাংসে আমাদেরকে নিতে হবে, শেয়ার করতে হবে, যদি আমরা প্রোগ্রেস না করতে পারি।
যদি আমরা চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স না নিতে পারি, যদি আমরা এখান থেকে মানে ডাইনামিক্যালি আমরা যদি মুভ না করতে পারি মনে, প্রাণে এবং শরীরে, এবং এই টাস্কটা আমাদেরই, ইন দ্য লাইট অফ শ্রী অরবিন্দ, লাইট অফ স্পিরিচুয়ালিটি এবং সনাতন ধর্মের ফান্ডামেন্টাল যে মৌলিক যে সত্য, তার যে লক্ষ্য, সেটাই শ্রী অরবিন্দ একে একটা অন্য মাত্রিক দিয়েছে, জার্নি অফ এ হিউম্যান এভলিউশন। এরপরে একটা নতুন প্রজাতি আসবে। নতুন প্রজাতি আসার আগে এখন সব টালমাটাল অবস্থা চলছে, যে তুমি যেখানে আছো, যেভাবে আছো, এটা শেষ কথা নয়। তোমার দৌড় তুমি দেখে নিয়েছো, তুমি কি করতে পারো, তুমি দেখেছো তুমি কি করতে পারো, তুমি কি করছো তাও তুমি দেখছো। এরপরে এবার তুমি এখান থেকে বেরোনোর চেষ্টা করো। কিন্তু তুমি যদি বেরোতে না পারো, তুমি জানিয়েছিলে তাই দিয়ে যদি তুমি আত্মতৃপ্ত হও, তাহলে তোমার সর্বনাশ কে ঠেকাবে? তোমার রাজনীতি তোমাকে ঠেকাবে, তোমার অর্থনীতি তোমাকে ঠেকাবে, তোমার ধর্মীয় এই সকল পচা গলা মূল্যবোধ যা পচে গলে গেছে, যার মানে যেটা শ্রী অরবিন্দ বলেছেন যে প্রয়োজনে তিনি খাঁচাটা ভেঙে দেবেন, কেন এই দুর্বল খাঁচায় সেই অন্তরাত্মা, সেই সনাতন ধর্ম ধারণ করার পক্ষে অনুপযুক্ত। ফলে তিনি প্রয়োজন হলে এই খাঁচা ভেঙে দেবেন আর নিজের হাতেই নিজেকে ভাঙবেন। তার কারণ আমি তাকে এগিয়ে নিয়ে যেতে পারছি না। সো ইটস এ গ্রেট চ্যালেঞ্জ বিফোর আস। ঠিক আছে, যদি অনুপ্রাণিত করার জন্য। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আমরা যেন অগ্রগতি, স্থিতাবস্থা, অবনতি এই তিনটে শব্দকে সামনে রেখে আমরা যেন প্রতি মুহূর্তে জীবন ধারণ করি, তাহলেই মুশকিল আসান ধীরে ধীরে। ধন্যবাদ।